কখনো ভেবে দেখেছেন সরকার যে এত এত বড় বড় মেগা প্রজেক্ট করে কিংবা বাজেটের ঘাটতি মেটায় সে বিপুল পরিমাণ টাকাটা আসলে আসে কোত্থেকে? এই বিশাল অর্থ ব্যবস্থাপনার পেছনেই আছে সরকারি ঋণ। আর এই পুরো ঋণ প্রক্রিয়াকে আজকের যুগের সাথে তাল মেলাতে এসে গেছে একটা নতুন আইন, সরকারি ঋণ আইন ২০২২। এই বিশাল অঙ্কের টাকা জোগাড়ের একটা বড় উপায় হল ঋণ। সরকার দেশ থেকেও ঋণ নেয়, আবার বিদেশ থেকেও। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা কিভাবে চলে, কে এটা নিয়ন্ত্রণ করে? এখানেই চলে আসে একটা দেশের ঋণ আইনের গুরুত্ব। আর ঠিক এই কারণেই প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা সরকারি ঋণ আইন ২০২২ সম্পর্কিত সকল তথ্য খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব হঠাৎ এই নতুন আইনের দরকার পড়ল কেন। এরপর আইনের কিছু কঠিন কঠিন শব্দের সহজ মানে বুঝব। তারপর দেখব এই বিশাল ঋণের ব্যাপারটা আসলে কারা সামলায়। আর হ্যাঁ, আপনার আমার মতো বিনিয়োগকারীদের জন্য কি কি সুরক্ষা আছে সেটাও জানব। সব শেষে পুরো ব্যাপারটার একটা সারসংক্ষেপ তো থাকছেই। আচ্ছা, তো প্রথম প্রশ্নটাই হলো, কেন এই নতুন আইন? মানে আগের আইন দিয়ে কি কাজ চলছিল না? সত্যি বলতে চলছিল, তবে প্রায় ৮০ বছরের একটা পুরনো আইন দিয়ে আজকের এই ডিজিটাল অর্থনীতির যুগে চলাটা কিন্তু বেশ কঠিন। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি ১৯৪৪ সালের একটা গাড়ি দিয়ে ২০২২ সালের হাইওয়েতে চলার চেষ্টা করছেন। তো সরকার ঠিক সেই পুরনো গাড়িটাকেই বদলে একটা ঝকঝকে নতুন মডেল নিয়ে এসেছে। মানে পাবলিক ডেট অ্যাক্ট 1944কে বাতিল করে তার জায়গায় এখন থেকে কাজ করবে সরকারি ঋণ আইন ২০২২। উদ্দেশ্য একটাই, পুরনো আইনের সীমাবদ্ধতাগুলো পেছনে ফেলে সামনে এগোনো। যে কোনো আইন বুঝতে গেলে কিছু শব্দ আমাদের একটু ধাঁধায় ফেলে দেয়, তাই না? চলুন এই আইনের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ শব্দ বা টার্মের মানে একদম সহজ করে জেনে নিই। তাহলে পুরো বিষয়টা বুঝতে আর কোনো সমস্যাই হবে না। প্রথমেই আসি সরকারি সিকিউরিটিতে। এটা আবার কি জিনিস? খুব সহজ ভাষায় বললে এটা হলো সরকারের পক্ষ থেকে দেওয়া একটা দলিল বা সার্টিফিকেট। সরকার যখন টাকা ধার করতে চায় তখন এই দলিলগুলো ইস্যু করে। অনেকটা আমি আপনার থেকে টাকা নিলাম এবং নির্দিষ্ট সময় পর লাভসহ ফেরত দেব, এই রকম একটা প্রতিজ্ঞা। আমরা যে ট্রেজারি বিল বা বন্ডের কথা শুনি সেগুলোই হলো এই সরকারি সিকিউরিটি। আচ্ছা, সরকার তো দেশের ভেতর থেকেও ঋণ নিতে পারে, তাহলে সার্বভৌম বন্ড বা সভরেন বন্ডের দরকার কেন? দরকারটা হলো যখন দেশের বড় বড় মেগা প্রজেক্টের জন্য বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয়, তখন আন্তর্জাতিক বাজার থেকে টাকা তুলতে হয়। আর বিদেশের বাজার থেকে টাকা তোলার জন্য সরকার যে বিশেষ বন্ড ছাড়ে সেটাই হলো সার্বভৌম বন্ড। এটা ডলার, ইউরো বা অন্য কোনো বৈদেশিক মুদ্রায়ও হতে পারে। এই নতুন আইনে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যোগ হয়েছে, আর সেটা হলো সুকুক। এটা অনেকটা বন্ডের মতোই, কিন্তু মূল পার্থক্য হলো এটা ইসলামী শরিয়া মেনে চলে। মানে এখানে সরাসরি সুদের লেনদেন হয় না, বরং কোনো একটা নির্দিষ্ট অ্যাসেট বা প্রকল্পের মালিকানার অংশ দেওয়া হয়। আর এটা সরাসরি সরকার ইস্যু করে না, করে একটা স্পেশাল পারপাস ভেহিকল বা এসপিভি। এর ফলে যারা শরিয়া ভিত্তিক বিনিয়োগে আগ্রহী, সরকার তাদের থেকেও অর্থ সংগ্রহ করতে পারছে। এতক্ষণ তো আমরা জানলাম ঋণ নেওয়ার বিভিন্ন উপায় নিয়ে, কিন্তু প্রশ্ন হলো এই যে হাজার হাজার কোটি টাকার ঋণ, এটা ম্যানেজ করে কারা? এই নতুন আইনে একটা দারুণ সিস্টেম চালু করা হয়েছে, একটা 3 টিয়ার বা 3 স্তরীয় ম্যানেজমেন্ট কাঠামো। চলুন দেখি এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। ব্যাপারটাকে একটা বড় কোম্পানির মতো ভাবতে পারেন। এখানে 3টে আলাদা আলাদা অফিস আছে। সবার উপরে মিডল অফিস, মানে অর্থ বিভাগ। তারা হলো কোম্পানির ব্রেইন। তারা ঠিক করে ঋণের স্ট্র্যাটেজি কী হবে, ঝুঁকি কতটুকু নেওয়া যাবে। এরপর আছে ফ্রন্ট অফিস, যেমন বাংলাদেশ ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদপ্তর। তারা হলো সেলস টিমের মতো, সরাসরি দেশ-বিদেশ থেকে টাকা সংগ্রহ করে। আর সবশেষে আছে ব্যাক অফিস। তারা হলো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, মানে সব হিসাব রাখা, ঋণের কিস্তি দেওয়া, রেকর্ড মেনটেন করা, এই সব কাজ করে। এই যে কাজ ভাগ করে দেওয়া, এতে পুরো সিস্টেমটা অনেক বেশি গোছানো আর স্বচ্ছ হয়ে গেছে। আচ্ছা, সরকারের ঋণ ব্যবস্থাপনা নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু আপনার বা আমার কী লাভ?
মানে আমরা যারা সঞ্চয়পত্র বা সরকারি বন্ডে বিনিয়োগ করি তাদের জন্য এই আইনে কি আছে? চলুন এবার বিনিয়োগকারীদের অধিকার আর সুরক্ষার দিকটা একটু দেখে নিই। এটা একটা খুবই বাস্তব আর জরুরি প্রশ্ন। ধরুন কেউ একজন সঞ্চয়পত্রে টাকা রাখলেন। এখন আল্লাহ না করুক যদি তিনি মারা যান, তাহলে সেই টাকার মালিক কে হবেন? এই ব্যাপারটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়। নতুন আইন কিন্তু এর একটা পরিষ্কার সমাধান দিয়ে দিয়েছে। আইনটা খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছে কি করতে হবে। ১ নম্বর, যদি নমিনি দেওয়া থাকে তাহলে আর কোনো কথা নেই, টাকাটা নমিনিই পাবেন। ২ নম্বর, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে যিনি বা যারা বেঁচে থাকবেন তারাই মালিক হবেন। ৩ নম্বর, যদি কোনো নমিনি না থাকে তখন দেশের উত্তরাধিকার আইন অনুযায়ী যিনি আইনগত উত্তরাধিকারী তিনি টাকা পাবেন। এমনকি বিনিয়োগকারী যদি নাবালক বা মানসিকভাবে অসুস্থ হন, তার সুরক্ষার জন্য পরিষ্কার নিয়ম করে দেওয়া হয়েছে। তো আমরা পুরো আইনটা নিয়ে অনেক কিছুই জানলাম। চলুন এবার আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে এক নজরে দেখে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি কি। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই পুরো আইনটার একটা পরিষ্কার ছবি পেয়ে যাবেন। তাহলে মূল কথা কি দাঁড়ালো? প্রথমত, প্রায় ৭৮ বছরের পুরনো একটা আইনকে বদলে যুগোপযোগী করা হয়েছে। দ্বিতীয়ত, সুকুক আর সার্বভৌম বন্ডের মতো আধুনিক জিনিসপত্রকে কায়দায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয়ত, ঋণ ব্যবস্থাপনার জন্য মিডল ফ্রন্ট আর ব্যাক অফিসের একটা স্মার্ট কাঠামো তৈরি হয়েছে। চতুর্থত, বিনিয়োগকারীদের জন্য নমিনি আর উত্তরাধিকারের নিয়মগুলো একদম পরিষ্কার করা হয়েছে। আর সবশেষে, রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়ার ক্ষমতাটা এখন শুধু অর্থবিভাগের হাতেই থাকবে। শেষে একটা কথাই বলা যায়, একটা দেশের অর্থনৈতিক ভিত্তি কতটা মজবুত তা অনেকাংশে নির্ভর করে তার ঋণ ব্যবস্থাপনা কতটা আধুনিক আর স্বচ্ছ তার উপর। আর সেই স্বচ্ছতা আর আধুনিকতার দিকেই কিন্তু এই নতুন আইনটা একটা বিশাল পদক্ষেপ। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ব্যবসা আর টাকা পয়সার এমন সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও জানতে চাইলে মানি মাস্টারপিসকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের পর্বে।